আজকে প্রথম কথা প্রথমেই বলি যে এই যে মানুষটা যার সম্পর্কে আজ আমি পড়ব, মাইকেল মধুসূদন দত্ত। এ বেটা শুধু একদিকে ছিল না, ঠিক আছে? এ যেমন কাব্য রচনা করেছে তেমন নাটকও রচনা করেছে। তো যেহেতু আমরা বাংলা সাহিত্যের কাব্যধারার জায়গাটা আলোচনা করছি, তাই আজকের ক্লাসে আমরা এই ব্যক্তিটার কাব্য সম্পর্কে আলোচনা করব। সেক্ষেত্রে প্রথমে এটা বলতে হয়, তো কাব্য সম্পর্কে যখন আমরা আলোচনা করব, তাহলে কাব্য কারা লেখে? কবিরা। তাহলে কবির জায়গা থেকে আজকে মাইকেল মধুসূদন দত্তকে আমরা আলোচনা করব। তাহলে কাব্য ধারার মধ্যে ইনি হচ্ছেন একজন কবি। তো সে কারণে প্রথমেই বলতে হয় যে আজকে যে মানুষটাকে আমরা পড়ব, অর্থাৎ যে কবির কথা আমরা পড়ব, শুধুই যে কবির কথা পড়ব সেটা কিন্তু নয়। পড়ব একজন যোদ্ধার কথা। এই মানুষটা জীবনে যতটা কষ্ট পেয়েছে ততটাই কিন্তু আলো ছড়িয়েছিল এর নিজের কলমে আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে। এই ব্যক্তিটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ইনি বাংলা সাহিত্যে এমন এক যুগের সূচনা করেছিলেন যাকে আমরা বলতে পারি আধুনিক কাব্যযুগের একটা নতুন রূপ। এই মানুষটা একধারে ছিল বিপ্লবী কবি, সাহসী, যিনি বাংলা কবিতাকে শুধু দেননি, দিয়েছেন একটা নতুন আত্মা। এখনকে জয়েন করে কি নাম টাম চেঞ্জ করে আসতেছিস? তো দেখ, এই মানুষটা অমৃতাক্ষর ছন্দের নাম শুনেছিস? অমৃতাক্ষর ছন্দের নাম শুনেছিস তোরা? হ্যাঁ স্যার। এই অমৃতাক্ষর যে ছন্দটা আছে, এই মানুষটাই কিন্তু এর স্রষ্টা। হুম। আর এই যে মহাকাব্যের যে জায়গাটা পাচ্ছিস, আখ্যান কাব্যের ধারায় কাকে পেয়েছিলি? এই কাব্যটার ধারায় কাকে পেয়েছিস? আগের ক্লাসে যে হয়েছিল, এই কাব্যটার ধারায় কে ছিল? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। আর আজকে আমরা মহাকাব্যের ধারায় পড়ব মাইকেল মধুসূদন দত্তকে। তাহলে মহাকাব্যের সূচনা কিন্তু করেছিল আমাদের এই মাইকেল মধুসূদন দত্তেই। মহাকাব্য জিনিসটা কি সেটা না হয় একটু পরে বলা যাবে। তো যদি বলা যায়, এই মানুষটা গরিব ঘরে জন্মগ্রহণ করেছিল নাকি বড় ঘরে জন্মগ্রহণ করেছিল, বড় লোক ঘরের, বলতে পারবি? বড়লোক ঘরে। বড়লোক ঘরে। বাংলা সাহিত্যের বুকে একজন নেশাখোর ব্যক্তির নাম বলবি যিনি বিশাল প্রতিভার অধিকারী, মদ ছাড়া যার মাইকেল জীবন চলতো না? মাইকেল মধুসূদন দত্ত। সেটা হচ্ছে এই মানুষটা। এ বেটা প্রচুর মদ খেত, জানিস তো? প্রচুর মদ খেত, ভয়ঙ্কর মদ খেত। এই মানুষটা একটা সময় ইংল্যান্ডে যায়। হুম। কারণ বিদেশি শিক্ষার জন্য বা ইউরোপীয় যে শিক্ষা, ইংরেজির প্রতি এর আকৃষ্টটা বেশি ছিল। প্রথমে যে বাংলাতে এসেছে সেটা কিন্তু নয়। এই মানুষটা ইংল্যান্ডে যায় পড়াশোনা করার জন্য একটা সময়, কিন্তু সেখানের আবহাওয়া ঠিক না থাকার কারণে সে ইংল্যান্ডে বেশি দিন থাকেনি। পরবর্তী সময় সে সেখান থেকে ছেড়ে, নর্মাল বলছি এগুলো, হ্যাঁ, এগুলো আমাদের কাজের কিছু নয়। পরবর্তী সময় ইংল্যান্ড ছেড়ে সে ফ্রান্সের ভার্সাই নগরীতে আসছে। এখান থেকেই এই যে সনেট নামক যে জায়গাটা পাচ্ছি আমরা, চতুর্দশপদী কবিতা বলি মাইকেল মধুসূদন দত্তের, এখান থেকে তিনি লিখছেন এগুলো। কিন্তু যখন এ ফ্রান্সে আসে,
অর্থাৎ ফ্রান্সের ভার্সাই নগরীতে, তখন এর এতটাই আর্থিক অবস্থা মানে খারাপ হয়ে গিয়েছিল যে আশেপাশের কোনো ব্যক্তি এর পাশে দাঁড়ায়নি। এবার বলবি যে যদি এই মানুষটা এত বড় লোকের ঘরে জন্মগ্রহণ করে থাকে, তাহলে এর আর্থিক অনটন আসার কারণটা কি? এর আর্থিক অনটন আসার কারণ হচ্ছে একটাই, এই যে তোরা একটু নামটা পড়তো, এই নামটা পড়, এটা পড়, কি লেখা আছে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, এই যে মাইকেল নামক শব্দটা কি বাংলা? না। এটা কি? না স্যার। এই ট্যাগটা কাদের? ইংরেজি। কাদের? ইংরেজি। হুম, কাদের? এটা হচ্ছে খ্রিস্টানদের। তো একটা সময় এই মানুষটা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, ঠিক আছে? তখন ওর সম্ভবত 20 বছর বয়স। তো যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, তখন কি ওর পরিবারকে মেনে নেবে? ওর পরিবার ওকে মেনে নেবে? বল, মেনে নেবে? নেবে কি? হ্যাঁ স্যার। মেনে নেবে? হ্যাঁ স্যার। না না। কখনোই মেনে নেবে না। তাহলে সেই দিক দিয়ে এর পরিবারের সাথে বিচ্ছেদ হচ্ছে, এর যে বন্ধু বান্ধব তাদের সাথে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে কিন্তু সে ইংল্যান্ডে যাচ্ছে, ঠিক আছে, পড়াশোনা করার জন্য। তাহলে সে যখন বাইরে থাকে এবং যখন সে এই ভার্সাই নগরীতে আসছে ফ্রান্সের, তখন একটা সময় দেখা যায় এই মানুষটার টাকা কড়ি সব কিছু ফাঁকা, কিছুই নাই। এ ইংরেজি কবিতা লিখতে শুরু করেছে, ইংরেজি কাব্য লিখতে শুরু করেছে। মিল্টনের নাম শুনেছিস? ইংরেজি সাহিত্যের বুকে মিল্টন, মিল্টনের নাম শুনেছিস? হ্যাঁ স্যার। হুম। তো মিল্টনের ফ্যান ছিল এ। তো মনে কর তোরা যদি কাব্য কবিতা লিখিস, আমাকে যদি পাঠাস, এরপরে আমাকে পাঠানোর পরে যদি আমি বলি হ্যাঁ ফালতু কবিতা লিখেছিস, বাজে হয়েছে, এরকম কেউ কবিতা লেখে নাকি? তোরা পরের দিন কবিতা লিখবি, আমাকে পাঠাবি। হয়তো মনে কর তোর একজন প্রিয় ব্যক্তি, তুই একটা কিছু লিখলি, তুই তাকে পাঠালি, তুই কি চাইবি? তার কাছ থেকে একটু চাইবি, যে একটু আমাকে প্রশংসা করুক, হ্যাঁ কি না? এটাই তুই চাইবি। এটাই তো চাইবি যে সে আমাকে একটু উৎসাহ দিক, যাতে করে আমি পরবর্তী ভালো কিছু লিখতে পারি। কিন্তু এ যখন ইংরেজি নিয়ে কাজকর্ম করছে, তখন আশেপাশের যে সাহেবরা, ইংরেজি সাহিত্যিকরা বা প্রিয় মানুষজনরা একে কিন্তু সেরকমভাবে সাপোর্ট করেনি। পরবর্তী সময় সে বাংলাতে আসছে। এরপর যেটা বলছিলাম, যে এই ফ্রান্সে যখন ছিল ভার্সাই নগরীতে, তখন তার যে অভাব অনটন, সে চিঠি লিখছে সবাইকে যে আমাকে কিছু আর্থিকগত দিক দিয়ে সাহায্য করা হোক। কিন্তু কেউ, নিজের পরিবারের কোনো মানুষজনও এই মানুষটাকে চিঠির উত্তর দেয়নি। চিঠির উত্তর দিয়েছিল একজন ব্যক্তি, যার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নামটা শুনেছিস? এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শেষে এই মানুষটা চিঠি লিখেছিল, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওকে বাড়ি ফেরার জন্য টাকা পাঠিয়েছিল। সেই জন্য দেখবি মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা সনেটের নামেই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা বর্তমানে ক্লাস 11-এর টেক্সটে নতুন ইনক্লুড করা হয়েছে, নিউ সিলেবাস। সেখানে তিনি বলছেন যে এই মানুষটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু যে দয়ার সাগর সেটা নয়, এই মানুষটা করুণারও সাগর। কারণ হিমালয়ের ছত্রছায়ায়, হিমালয় পর্বত, এর ছত্রছায়ায় যে সকল মানুষরা বসবাস করে ওর আশেপাশে, একমাত্র তারাই জানে যে হিমালয় কত গুণের অধিকারী,
কারণ তোরা জানিস হিমালয় পর্বতে বিভিন্ন ধরনের মানে ওষুধের একটা কারখানা যাকে বলা হয়, বিভিন্ন মূল্যবান মূল্যবান দ্রব্য সেখানে পাওয়া যায়। তো হিমালয় কত গুণের অধিকারী তারাই জানে যারা হিমালয়ের ছত্রছায়ায় থাকে। ঠিক সেরকম ভাবে এই মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কত গুণের অধিকারী একমাত্র সেটা তারাই জানে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছায়া পেয়েছে। তো এই মাইকেল মধুসূদন দত্তও একটা সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছায়া পেয়েছিল, ছত্রছায়া পেয়েছিল। সেই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে সে একটা সনেটেই লিখে দিয়েছিল। এমনকি মাইকেল মধুসূদন দত্তের একটা কাব্য আছে যার নাম হচ্ছে বীরাঙ্গনা কাব্য, সেটাকে সে উৎসর্গও করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বুঝতে পারছিস জায়গাটা? কি বললাম, মোটামুটি কাহিনী স্বল্প আকারে বুঝতে পারছিস। কিন্তু মনে রাখবি এই মানুষটা শুরুতে কিন্তু কাব্য রচনা করেননি। শুরুতে কিন্তু কাব্য রচনা করেননি। এর বাংলা সাহিত্যে আবির্ভাব হচ্ছে নাটকের মাধ্যমে। সেটা হচ্ছে শর্মিষ্ঠা নাটক, যেটা সম্ভবত প্রকাশিত হয় 1859 সালে। বুঝতে পারছিস, বাংলা সাহিত্যের জগতে যদি আমরা বলি তাহলে নাটকের মাধ্যমে এর সূত্রপাত। তো নাটকের জায়গাটা যেহেতু স্বতন্ত্র, প্রচন্ড ভূমিকা আছে নাটকে মাইকেল মধুসূদন দত্তের, সেই জন্য নাটক তোদের সিলেবাসও আছে। যখন ক্লাস হবে তখন সেখানে আলোচনা করা হবে। আমরা আলোচনা করছি কাব্যের জায়গাটা। তো যদি বলা হয় যে মাইকেল মধুসূদন দত্তের সূত্রপাত বাংলা সাহিত্যে কিসের মাধ্যমে, কাব্যের মাধ্যমে নাকি নাটকের মাধ্যমে, বল? নাটকের মাধ্যমে। নাটকের মাধ্যমে। তো এই মানুষটা জন্মগ্রহণ করছেন 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি। বারবার বলেছি এই ডেট যদি মনে রাখতে না পারিস তাতে সমস্যা নেই, কিন্তু 1824 অবশ্যই মনে রাখবি। এবং মারা যাচ্ছে 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। মৃত্যু মনে রাখ না রাখ, সাল, জন্ম সালটা অবশ্যই কিন্তু মনে রাখবি। যেহেতু মাইকেল মধুসূদন দত্তের কথা এখানে আসছে, সেহেতু তোদের দুটো মনে রাখা একান্তই প্রয়োজন। ঠিক আছে, জন্মটাও এখানে মনে রাখবি, মৃত্যুটাও কিন্তু এখানে মনে রাখবি। কেননা পরীক্ষাতে এই জায়গা থেকে প্রশ্ন হয় যে মাইকেল মধুসূদন দত্তের জন্ম ও মৃত্যু সাল লেখো, দুটোই দিয়ে দে। ঠিক আছে, তো সেই জন্য এটা যেহেতু খুব ইম্পর্ট্যান্ট এই ব্যক্তিটা, সেহেতু তোদের জন্ম সাল এবং মৃত্যু সাল দুটোই কিন্তু মনে রাখতে হবে। বোঝা গেল? তো এই মানুষটা জন্মগ্রহণ করছেন দেখ সাগরদাড়ি গ্রামে। ভালো করে মনে রাখিস কোথায় জন্মগ্রহণ করে সেটাও বলতে পারে। এবং তিনি হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করছেন। পরবর্তী সময়ে সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে, এবং যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে তখন এই মধুসূদন দত্তের আগে এই মাইকেল শব্দটা অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরেই মাইকেল শব্দটা কিন্তু অ্যাড হচ্ছে। বোঝা গেল জায়গাটা? তো পিতার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম হচ্ছে জাহ্নবী দেবী। প্রচন্ড ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই দুটো। পিতার নাম কি? রাজনারায়ণ দত্ত, মাতার নাম জাহ্নবী দেবী। দুটো ভালো করে মনে রাখবি এখানে। ঠিক আছে, তো কিছু ছদ্মনাম আছে। মূলত তিনি দুটো ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন, কিন্তু আলটিমেটলি তার তিনটে ছদ্মনাম আছে। এগুলো মনে রাখতে হবে তোদের। একটা হচ্ছে টিমোথি ফ্যান পোয়েম। এই ছদ্মনামটা শুধু মনে রাখবি, এই ছদ্মনামের দ্বারা কি করেছে ওইগুলোর কোনো দরকার নেই। শুধু মনে রাখবি যে টিমোথি ফ্যান পোয়েমটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম, এইটুকু মনে রাখিস। পরীক্ষাতে দেই প্রশ্ন যে টিমোথি ফ্যান পোয়েম কার ছদ্মনাম, তাহলে কার ছদ্মনাম? মাইকেল মধুসূদন দত্ত। তো এই ছদ্মনামে তিনি মাদ্রাজের, এগুলো এক একটা পত্রিকা, হিন্দু ক্রনিকল, মাদ্রাজ সার্কুলার, স্পেকট্যাটর, এইসব পত্রিকায়
কবিতা লিখেছেন। এগুলো এক একটা কিন্তু পত্রিকা। হ্যাঁ, এই যে এইগুলো হিন্দু ক্রনিকল, মাদ্রাজ সার্কুলার, স্পেকটেটর, এগুলো এক একটা পত্রিকা। এই পত্রিকাগুলোতে তিনি কবিতা লিখতেন কোন ছদ্মনামে? এই ছদ্মনামে। প্রশ্নটা যদি এইভাবে দেই যে হিন্দু ক্রনিকল, মাদ্রাজ সার্কুলার ও স্পেকটেটর পত্রিকায় মাইকেল মধুসূদন দত্ত কোন ছদ্মনামে কবিতা লিখতেন, তাহলে কি হবে? উত্তর কি হবে? টিমোথি পেন্টন। টিমোথি পেন্টন। দেখবি সাইডে বাংলাটা লেখা রয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে দেখাচ্ছে এ নেটিভ। এ নেটিভ এটাও একটা ছদ্মনাম ওর। দেখ, এই ছদ্মনামে তিনি এই যে নীলদর্পণ, হুম, নীলদর্পণ নাটকটা কার লেখা রে? জানিস? জানিস? দর্পণ নাটকটা হচ্ছে দীনবন্ধু। দীনবন্ধু মিত্র স্যার, দীনবন্ধু মিত্র। হ্যাঁ, এই নাটকটা এর ইংরেজি অনুবাদ। ঠিক আছে, এই যে দ্য নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, এই ইংরেজি অনুবাদটা করেছিল আমাদের মাইকেল কে? মধুসূদন দত্ত। ভালো করে দেখ, এই ছদ্মনামে। কোন ছদ্মনামে? এর নেটিভ ছদ্মনামে। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন হয় মাইকেল মধুসূদন দত্ত কোন ছদ্মনামে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন, কি হবে? নেটিভ। এ নেটিভ ছদ্মনামে। উত্তর সবাই বলবি যখন প্রশ্ন করছি। চুপচাপ দিয়ে ঘুমিয়ে থাকলে ঘুমিয়েই থাকবি, বাড়িতে তো আর পড়া হবে নি পরে। এইটা 1861। হ্যাঁ, এই যেটা, তো এই জায়গাটা একটু মনে রাখিস এখানে। তো যখন তোরা দীনবন্ধু মিত্রে তোদের নাটক সম্ভবত আছে, সেখানে যখন পড়বি এই নীলদর্পণ নাটক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। কারণ এটা নীলকর বিষয়ক একটা জায়গা, যেখানে গোলক বসু বল, তোরাব বল, আদুরি বল, ক্ষেত্রমণি বল, এই সকল ক্যারেক্টারগুলো আছে। নীল চাষিকে কেন্দ্র করে একটা কাহিনী আছে সেখানে। মিস্টার হোল্ট এটা একটা ছদ্মনাম, শুধু মনে রাখবি। হ্যাঁ, এইটা পুরোটা মনে রাখতে হবে তোদেরকে। এর নেটিভ ছদ্মনাম মাইকেল মধুসূদন দত্তের, এবং এর নেটিভ ছদ্মনামকে কেন্দ্র করে তিনি নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদটা করছেন। এটা পুরোটা মনে রাখতে হবে তোদের। আর এই যে মিস্টার হোল্ট, এটা ম্যাক্সিমাম বইয়ে দেওয়া নেই, তো এইটাও মনে রাখিস যে মিস্টার হোল্ট এই ছদ্মনামটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। আসলে এই যে মাদ্রাজ থেকে জাহাজে করে যখন দেশে ফিরছিল মাইকেল মধুসূদন দত্ত, তখন সেখানে তিনি এই ছদ্মনামটা গ্রহণ করেছিলেন। তো অতটাও দরকার নেই এই যে কাহিনী সেটা, তবে এটা মনে রাখিস যে মিস্টার হোল্ট এই ছদ্মনামটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ক্লিয়ার হয়েছে জায়গাটা? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। এরপরে আমরা উপাধিতে চলে আসি। তোরা সকলেই জানিস যে মধুকবি কাকে বলা হয়, এটা তো সকলেই জানিস, তাই তো? সকলেই তো জানিস কাকে বলা হয় রে? মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় মধু কবি। হ্যাঁ, এটা পরীক্ষাতে যদিও দেবে না এত সোজাটা, যদি দেই তাহলে করতে পারবি আরামে। একে বলা হয় দত্ত কুলোদ্ভব কবি। কি বলা হয়? দত্ত কুলোদ্ভব কবি। খুব ভালো করে মনে রাখবি এটা। পরীক্ষাতে যদি প্রশ্ন দেওয়া হয় দত্ত কুলোদ্ভব কবি কাকে বলা হয়, তাহলে কি হবে? মাইকেল দেখ এইবার, দেখ, দত্তটা কি একটা, কিরে, দত্তটা কি একটা টাইটেল হচ্ছে টাইটেল। পদবী। এটা একটা পদবি বা টাইটেল, তাই তো? কুল মানে কি? আমি ল্যাপটপে লিখছি তাই লেখাগুলো এরকম হচ্ছে। হ্যাঁ, কুল মানে কি? কুল মানে কি?
স্যার জাতি বংশ বা জাতি, তাই তো? কিরে, হ্যাঁ হ্যাঁ স্যার এরপরে হ্যাঁ কুলোদ্ভব স্যার মানে হচ্ছে উদ্ভব। উদ্ভব মানে কি? উদ্ভব মানে কি? উদ্ভব মানে কি? পূর্ব মানে সৃষ্টি স্যার হওয়া। ওটা যে জায়গাটা থেকে সৃষ্টি হচ্ছে। ওটা হচ্ছে উদ্ভব মানে হচ্ছে উৎপত্তি, তাই তো? ওকে, এরপরে তিনটে নাম, এই তিনটে জিনিসকে একসাথে মেশা। দত্ত কুলোদ্ভব মানে কি? কোন বংশ থেকে জাত, কোন বংশ থেকে উৎপত্তি? দত্ত বংশ। দত্ত। বংশ তো এই হ্যাঁ যে দত্ত বংশ দত্ত কুলোদ্ভব হচ্ছে দত্ত, কে রে? দত্ত কুলোদ্ভব মানে হচ্ছে দত্ত বংশে উৎপত্তি বা জন্ম, ঠিক আছে? এ ডিলিট করছে সাউন্ড কমা অনেক সাইড হব দিচ্ছে ঝাড়া নাই না কি ছাড় দিবেন ছাড়ি দাঁড়া তোরা একটু। ইয়ার কি হচ্ছে নাকি? ক্লাস করতে আসবে, আমি এত কষ্ট করে সারাদিন পিপিটি বানাচ্ছি তোদের জন্য, আর এখানে ন্যাংটামি হচ্ছে না? না, তোরা বল তো আমাকে একটা জিনিস, এই পিপিটি গুলো বানাতে কত সময় লাগে জানিস? না, তোরা নিজেরা বল, এই পিপিটি গুলো পড়ে তোদের উপকৃত হয়, তোরা হোস কি হোস না, সত্যি করে বলতো, একটু মন থেকে বলতো তোরা। শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে রে কথাগুলো আমার? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে না, একটু বলতো তোরা হ্যাঁ ভালো স্যার করে, যে শোনা এই যাচ্ছে পিপিটি গুলো তোদের কাছে সাজানো গোছানো মনে হয় কি হয় না? আমাকে একটু বলতো খুলে। হ্যাঁ স্যার মনে স্যার হয় এটা পড়তে এটা অনেক সুবিধা ভালো হয় লাগে। এই হ্যাঁ স্যার মনে পিপিটি হয় গুলো বানাতে কত সময় লাগে জানিস? এই যে তোদের আমি এই যে ক্লাস করাচ্ছি, থেকে প্রস্তুতি নিতে হচ্ছে যে আমাকে আজকে একটা ক্লাস করাতে হবে। আমি বল, আমিও তো তোদের মতো স্টুডেন্ট। আমাকে এই জায়গাতে হুট করে মানে এসে বসে গেলাম, মানে তোদেরকে আমি পড়িয়ে উদ্ধার করে দিলাম না। এইটা পড়ানোর আগে আমাকে 5বার ডেমো নিজে দিতে হয়েছে মনে হয়, তবে গিয়ে আমি এখানে এসে ক্লিয়ার করে পড়াতে পারছি। এই যে মনে কর, আমি যদি ডাইরেক্ট, সত্যি করে বলতো মন থেকে তোরা, আমি যদি ডাইরেক্ট আমি এটাকে বলে চলে যেতাম দত্ত কুলোদ্ভব কবি, আমি জানি তোদের মনে এটা একটা প্রশ্ন আসবে যে এটার মানেটা কি রে ভাই, হ্যাঁ কি না? আসবে তো। তাহলে এটা তো আমাকে তোদের, হ্যাঁ স্যার তাহলে আমাকে আমি প্রথমে ভাবি যে তোরা এখান থেকে কি প্রশ্ন করতে পারিস, সেই প্রশ্নের সমাধান আমি আগের থেকে নিয়ে আসার চেষ্টা করি। ইনকেসের ব্যাপারে হয়তো কোনো জায়গাতে যদি বাদ পড়ে যায়, তাহলে সেগুলো না হয় আমি তোদেরকে পরে বলে দিই। কিন্তু মনে কর, আমি যদি দেখি যে আমি এখানে ক্লাস করাচ্ছি, তোরা মন দিয়ে ক্লাস করছিস, আর একজন ওইদিকে, ছাড়, ভালো লাগবে বলতো? তো যাই হোক, বল, তো কি হলো দত্ত কুলোদ্ভব কবি? দেখ, এই যে এ মানুষটা দত্ত বংশে জন্মগ্রহণ করেছিল বলে একে কি বলা হয় রে? দত্ত দত্ত কুলবুদ্ধ। কুলবুদ্ধ। কুলবধূ লয় রে, কুলোদ্ভব কবি, ঠিক আছে? ও, এরপরে দেখ আছে হ্যাঁ স্যার।
কবি কুলভূষণ, এটা নট কুলে, এটা কুলে হবে না, হ্যাঁ, এটা হবে কবি কুলভূষণ। তো এইটা একটু লেখা নেই, হ্যাঁ, এটা একটু লিখে নিবি তোরা খাতাতে, নাহলে আমি আবার মডিফাই করে পাঠাবো তোদেরকে পিডিএফটা। এই কবি কুলভূষণ এই কথাটা বলেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তকে বলেছিল কবি কুলভূষণ, মানে কবিদের জগতে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের এই মাইকেল মধুসূদন দত্ত। কার মতে? কার মতে? বঙ্কিমচন্দ্রের মতে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিম এই জায়গাটা একটু ভালো করে মনে রাখে, পরীক্ষাতে দেবে না এটা, হ্যাঁ? মানে এরকম দেবেনি যে কবি কুলভূষণ, কারণ অনেকজনেই আছে কবি কুলভূষণ। তো কিন্তু ইম্পর্ট্যান্ট এইটাই, যদি এইভাবে দেই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে কবি কুলভূষণ কে, তখন হবে মাইকেল মধুসূদন দত্ত। তবে এতটা ডিপ তোদের প্রশ্ন দেবে না, শুধু এখানে দত্ত কুলোদ্ভব কবিটা একটু ভালো করে মনে রাখিস। এরপরে বাকি যেগুলো আছে এগুলো সব 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার হচ্ছে এই মানুষটা। যখন নাট্য পড়বো এর তখন বলবো। বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাট্যকার যখন পড়বো মাইকেলের নাটক, সেখানে এটা দুটো আলোচনা করবো, হ্যাঁ। বাংলা মহাকাব্যের জনক, অর্থাৎ এর হাত ধরেই মহাকাব্যের সূত্রপাত। কোন কাব্যটা রে? মেঘনাদ বধ কাব্য, তাই তো? তোরা আজকে পড়বি এটা, মেঘনাদ বধ কাব্য এটা। বাংলা ট্র্যাজেডির জনক কৃষ্ণকুমারী, আছে একটা নাটক। বাংলা পত্র সাহিত্যের জনক, এগুলো ভালো করে মনে রাখবি। বীরাঙ্গনা কাব্য হচ্ছে পত্রকাব্য, তাই তো? বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, ঠিক আছে। বাংলা সনেটের জনক, চতুর্দশপদী কবিতা বলি, 102টা মোট সনেট লিখেছে এই বেটা, ঠিক আছে, 102টা। কোথায় লিখেছে? ফ্রান্সের ভার্সাই শহরে, হ্যাঁ, নগরীতে। অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা, এইটা প্রচুর ইম্পর্টেন্ট, হ্যাঁ, এইটা ভালো করে মনে রাখবি, ঠিক আছে। বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের স্রষ্টা কে? বল। মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন মাইকেল দত্ত। মধুসূদন দত্ত। মহাকাব্যের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। দেখ এগুলো, এই এতগুলোর থেকে প্রশ্ন কোন কোনটা দেই? প্রশ্ন দেই দত্ত কুলোদ্ভব কবি কাকে বলা হয়? মাইকেল মধুসূদন দত্তকে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকারকে? মাইকেল মধুসূদন দত্ত, দেবে এটা। বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাট্যকার, দেবে, এগুলো প্রশ্ন দেই। মহাকাব্যের জনক, এটা প্রশ্ন দিই, ট্রেজেডিটা দেই না। পত্র সাহিত্যের জনক 99% দেই, এটা দেই না। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহ কবি, এটা দেই না, ঠিক আছে। বাংলা সনেটের জনক 99.9% দেই, অমৃতাক্ষর ছন্দ বাই 100% দেই। সিলেবাসে থাকলেই এই প্রশ্নটা হামেশাই দিই, ঠিক আছে, যে অমৃতাক্ষর ছন্দের প্রয়োগ তিনি কোন কাব্যে করেছেন প্রথম, কিংবা অমৃতাক্ষর ছন্দের স্রষ্টাকে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে জায়গাটা? কোন কোনগুলো মনে রাখবি এখান থেকে? দত্ত কুলোদ্ভব কবি মনে রাখবি, বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার এই বেটাই, প্রথম মৌলিক নাট্যকার এই বেটাই, বাংলা মহাকাব্যের জনক ইনাকে বলা হয়, পত্র সাহিত্যের জনক ইনাকে বলা হয়, সনেটের জনক বলা হয়, বাংলা সাহিত্যের সনেটেরও স্রষ্টা এই মানুষটাই, হ্যাঁ, আর অমৃতাক্ষর ছন্দের স্রষ্টা হচ্ছে এই মানুষটা, ঠিক আছে। ক্লিয়ার জায়গাটা? ক্লিয়ার হয়েছে কোন কোনগুলো মনে রাখবি, কোন কোনগুলো? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। এরপরে দেখ মাইকেল মধুসূদন দত্তের ইংরেজি কাব্যগ্রন্থ, এটা হচ্ছে প্রথম দিকের রচনা, এটা 1849, ভালো করে দেখ। 1824-এ তো জন্মগ্রহণ করছে, 1849-এ লিখছে এটা। দ্য ক্যাপটিভ লেডি, ভিশন অফ দ্য ফাস্ট, এটা একটু মনে রাখবি হালকা করে, যদি পারিস তো খুব ভালো কথা। তবে এইটা প্রশ্ন দেই, দ্য ক্যাপটিভ লেডি ভিশন অফ দ্য ফাস্ট কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের, এইটুকু মনে রাখিস যে এইটা মাইকেল মধুসূদন দত্তের লেখা। এটা শর্ট কোশ্চেন হিসেবে দেই, কত সালে প্রকাশিত হচ্ছে দেই না সাধারণত, ঠিক আছে। তবে এই যে দ্য ক্যাপটিভ লেডি ভিশন অফ দ্য ফাস্ট, এটা কার লেখা এটা কিন্তু দেই। তো এইটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ, যেটা তিনি ইংরেজিতে লিখেছিলেন। মনে রাখবি এটা অসমাপ্ত কাব্যগ্রন্থ, ঠিক আছে।
এটা একটা অসমাপ্ত কাব্যগ্রন্থ, এটা তিনি সম্পূর্ণ করেননি। ঠিক আছে, তো অতটাও ইম্পর্টেন্ট নয়, তবে হালকা হালকা আবঝা আবঝা মনে রাখিস। ঠিক, এরপরে দেখ ওর বাংলা যে কাব্যগ্রন্থগুলো রয়েছে সেটা হালকা করে একটু দেখ। আখ্যান কাব্য বা আখ্যান জাতীয় কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব, প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট, এটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। সেটা কি না, তিলোত্তমা সম্ভব। এটা কি জাতীয় কাব্য? এটা হচ্ছে আখ্যান কাব্য। আগের ক্লাসে আখ্যান কি বা কি জিনিসটা কি এটা তোরা পড়ে এসেছিস, তাই তো রে? পড়ে এসেছিস? হুম, হ্যাঁ স্যার। জানিস আখ্যান কাব্য জিনিসটা কি? বলতে পারবি কেউ আখ্যান কাব্য কি? একটু শুনি, একটু বল শুনি। বলতে পারবি কেউ? আখ্যান শব্দের অর্থ কি রে? আখ্যান শব্দের অর্থ কি বল, নাহলে আমি ক্লাস অফ করে দেবো ভাই, সত্যি কথা বলছি, ইয়ার কি নয়। আখ্যান, আখ্যান, আখ্যান শব্দের অর্থ কি রে? আগের ক্লাসে কি বললাম রে আখ্যান কাব্য সম্পর্কে? আখ্যান কাব্যের ধারায় কাকে ধরা পড়ে এসেছিস? বন্দ্যোপাধ্যায়। আখ্যান কাব্যের একটা উদাহরণ দে, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা যেটা শ্রেষ্ঠ। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা আখ্যান কাব্যের একটা উদাহরণ দে যেটা শ্রেষ্ঠ। তো ভুলে গেছি। কর্মদেব। হুম, পরদিনের উপাখ্যান হবে না। পরদিনের উপাখ্যানই হয়। আজকে ক্লাস করার পর তোদের ক্লাস বন্ধ করবো আমি। আখ্যান শব্দের অর্থ হচ্ছে কাহিনী, ঠিক আছে? কাহিনী কেন্দ্রিক কাব্য হচ্ছে আখ্যান কাব্য। আজকে মন দিয়ে শুনে নে, দরকার নেই পড়ানো। কে টাকা দিয়েছিস ফেরত দিয়ে দেবো আমি কালকে। দেখ মহাকাব্য, মহাকাব্যের ধারাই হচ্ছে মেঘনাদ বধ কাব্য। হ্যাঁ, এই তিলোত্তমা সম্ভব 1860, মেঘনাদ বধ কাব্য 1861। মহাকাব্য জিনিসটা কি দেখ, মহাকাব্য জিনিসটা হচ্ছে দেখ, মহাকাব্য মানে হচ্ছে একটা বিশাল কাব্য। হ্যাঁ, বিশাল আকার একটা কাব্য। এই কাব্যগুলো এমনি নর্মাল যে কাব্যগুলো হয় সেগুলো আয়তনে ছোট হয়, কিন্তু দাঁড়া একে আবার অ্যাড করে নি, মাথা খারাপ করো। দেখ মহাকাব্য মানে হচ্ছে একটা বিশাল আয়তনের কাব্য। কি বললাম? ছোট হবে না, এটা বড়, অনেকটাই বড়, ছোটখাটো না। যেখানে মানে অর্থাৎ এই যে মহাকাব্যের ভিতরে কোনো বীর পুরুষের জীবন, ভালো করে মনে রাখ, কোনো বীর পুরুষের জীবন, সংগ্রাম, বীরত্ব, ন্যায় অন্যায়ের সংঘর্ষ, এই সব কিছু এক মহত্তর রূপে ফুটে ওঠে। তাহলে কি একটা যে মহাকাব্য, সেই মহাকাব্যের আয়তনটা হবে কেমন বল? মহাকাব্যের আয়তন হবে বিশাল, হ্যাঁ, সমুদ্র সমান। এই মহাকাব্যের মধ্যে কোনো একটা বীর পুরুষের জীবনী থাকবে বা জীবন থাকবে। সেই বীর পুরুষটা কিভাবে তার নিজের জীবনে সংগ্রাম করছে, কিভাবে সে নিজের বীরত্বটাকে ফুটিয়ে তুলেছে, কিভাবে ওই মানুষটা ন্যায় এবং অন্যায়ের সাথে সংঘর্ষ করেছে, এই সমস্ত কিছুটাকেই একদম উচ্চ মানের করে, একদম উচ্চ স্তরের করে দেখানো হবে যে কাব্যে, সেই কাব্যগুলোকেই বলা হচ্ছে মহাকাব্য।
মানে ধর রাম, রাম তো একজন বীর পুরুষ রে, কি রে, বীর পুরুষ তো। হ্যাঁ স্যার। তাহলে এই মানুষটার কথা কোথায় পাস? রামায়ণে। রামায়ণ। রামায়ণ। এই মানুষটা একটা বীর পুরুষ, রামায়ণের ন্যায় অন্যায়ের সংঘর্ষ দেখেছিস, এর সংগ্রাম দেখেছিস, বীরত্বের কথা শুনেছিস। তাহলে এটা কি ধরনের কাব্য? একটা মহাকাব্য। মহাকাব্য। মহাভারত, মহাভারতের কোন ক্যারেক্টারটা মেন? হুম, কৃষ্ণকে ধরিস না, ও তো ও তো সাইড হিরো, অর্জুন। অর্জুন। তাহলে অর্থাৎ 5 ভাই পাণ্ডব, অর্থাৎ যদি আমরা লক্ষ্য করে দেখি একদল কৌরব আর একদল পাণ্ডব, এই দু দলের মধ্যে যে জায়গাটা, তার মধ্যে সবার থেকে বীর হচ্ছে আমাদের অর্জুন। তো সামগ্রিক একটা জায়গা আছে ওখানে। তো সেখানেও আমরা অর্জুনের বীরত্ব পাই, আমরা কর্ণের বীরত্ব পাই, আমরা যুধিষ্ঠিরের, আমরা সে কিভাবে নৈতিকতার সাথে এগিয়ে চলছে, কিভাবে সত্যকে সব সময় গ্রহণ করে চলছে, পাণ্ডবদের যে জীবন কাহিনী, যে সংঘর্ষ, তারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়েছে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। এই যে একটা সামগ্রিক বীরের একটা জায়গা আমরা পাচ্ছি, যেখানে বীর পুরুষদের জীবনী সম্পর্কে সম্পূর্ণভাবে আমরা জানতে পাচ্ছি, ন্যায় অন্যায়ের সংঘর্ষ আমরা জানতে পাচ্ছি, সেগুলাই হচ্ছে মহাকাব্য। তাহলে রামায়ণ একটা হবে, মহাভারত একটা হবে, আর দুটো আসছে পাশ্চাত্যর, একটা হচ্ছে ইলিয়াড আর একটা হচ্ছে ওডিসি। এই চারটে হচ্ছে মহাকাব্য। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল এই চারটেই মহাকাব্য, রামায়ণ, মহাভারত, ইলিয়াড আর ওডিসি। তাহলে মহাকাব্য জিনিসটা কি বোঝা গেল? বুঝতে হ্যাঁ। তো তো এই যে, আর মাইকেল মধুসূদন দত্ত যে মহাকাব্যটা রচনা করেছিল সেটা কি নাম? মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য। 1861। নাট্য জগতের সূত্রপাত এই কারণেই বলছি, কারণ সার্থক নাট্য হিসাবে শর্মিষ্ঠা সে লিখছে প্রথম 1800 কত 59। ঠিক আছে, আর 60-এ তার কাব্য আসছে প্রথম, সেটা হচ্ছে তিলোত্তমা স্বর্ণ। এরপর হচ্ছে ওট জাতীয় কাব্য। ওট জাতীয় কাব্যের নাম হচ্ছে ব্রজাঙ্গনা কাব্য। ওট জাতীয় কাব্যের নাম হচ্ছে ব্রজাঙ্গনা কাব্য। এর একটা বন্ধু আছে, একটা সময় এর বন্ধু এই কাব্যটা লিখছে। স্যার ওর মানে কি? হ্যাঁ বলছি ওর মানে বুঝতে পারলাম না। বলছি বলছি এটা হচ্ছে ওড জাতীয় কাব্য। দেখ, ওড হচ্ছে এক ধরনের গীতি কবিতা, বুঝতে পারছিস? ওড হচ্ছে এক ধরনের গীতি কবিতা। হ্যাঁ, এর নাম, এর ওড শব্দের অর্থই হচ্ছে গান। এই যে এই ওড জাতীয় যে কাব্যগুলো, এই কাব্যতে কবি বা কবিরা সাধারণত কোনো মহৎ বিষয়, অনুভূতি বা ব্যক্তির প্রশংসা বা বন্দনা করে থাকেন। এখানে একটা গভীর আবেগ লক্ষ্য করা যায়, সেটাও কিসের ভঙ্গিতে? সঙ্গীতের ভঙ্গিতে, গানের মাধ্যমে পরিবেশনটা করা হয়। তো এই ওড শব্দের অর্থই হচ্ছে গান, বুঝতে পারছিস? এখানে ব্যক্তির প্রশংসা থাকবে, যে ব্যক্তি সম্পর্কে হবে তার বর্ণনা করা হবে, অর্থাৎ তার বন্দনা করা হবে, তার যে আবেগ অনুভূতি সমস্ত কিছুই এখানে নিয়ে আসা হবে। ব্রজাঙ্গনা, তোরা ব্রজ শব্দটা জানিস, শুনেছিস? ব্রজ, শ্রীকৃষ্ণ ব্রজ। ব্রজাঙ্গনা কাব্যে সাধারণত রাধার কথা রয়েছে। ঠিক আছে, ব্রজাঙ্গনা কাব্যের পূর্ব নাম হচ্ছে রাধার বিরহ। তো এখানে রাধা সম্পর্কিত, রাধার যে আবেগ, রাধার বন্দনা করা হয়েছে, রাধার প্রশংসা করা হয়েছে,
ওর যে আবেগ, ওর যে বিরহ যন্ত্রণা, সমস্ত কিছুই কিন্তু এখানে ফুটে উঠেছে। সেটা হচ্ছে ওর জাতীয় কাব্য। অর্থাৎ ওর জাতীয় কাব্য, একটা জিনিস মনে রাখবি যে এখানে সাধারণত কবিরা কোনো মহৎ বিষয়কে কেন্দ্র করেই আলোচনা করে থাকেন, যে আলোচনার মধ্যে ওই ব্যক্তিটার প্রশংসা থাকে, ঠিক আছে, ওই ব্যক্তিটার বন্দনা থাকে, এবং ওই ব্যক্তিটার যে সকল ছোট ছোট অনুভূতিগুলো আছে সেগুলো সব কিন্তু ঢুকে থাকে, তার উত্থান পতন সমস্ত কিছু কিন্তু ওখানে অ্যাড থাকে। বোঝা গেল জায়গাটা? ওর জাতীয় কাব্যটা কি? হুম এরপরে যদি বলবি যে রাধার তো আমরা জানি প্রেমের কাহিনী, রাধার লীলা, কৃষ্ণের লীলা, হ্যাঁ, অর্থাৎ দেখ এই জায়গাতে কোনো প্রেমের বা দৈনন্দিন জীবনের যে একটা কবিতা বা কাব্য এরকম কিন্তু নয়। সেখানে এই সমস্ত থাকবে, প্রেমের কাহিনী বিশাল বড় করে দেখাবে, প্রেমটাই মহৎ, না, ওইভাবে নয়। এই জায়গাটাতে থাকে একটা মহত্বের ছাপ থাকে, এবং একটা উচ্চ ভাবনার ছাপ থাকে। মানে যে জায়গাটা ঘুরছে সেটাকে নিয়ে একটা উচ্চ ভাবনার দিকে যায় ওই ব্যক্তিটাকে কেন্দ্র করে, ঠিক আছে? সেই জন্য বলছি বারবার যে এখানে কবিরা কোনো একটা মহৎ বিষয়কে অ্যাড করে এই কাব্যের মধ্যে, এবং যে মহৎ বিষয়টা অ্যাড করে, যাকে কেন্দ্র করে সেই মানুষটার প্রশংসা করে, সেই মানুষটার বন্দনা করে, সেই মানুষটার যে ছোট ছোট আবেগ অনুভূতি আছে সেগুলো সব কিছু অ্যাড করে নিয়ে একটা মহত্বের জায়গায় তাকে পৌঁছানো হয়। বোঝা গেল এই সমস্ত কাব্য? বোঝা গেল রে জায়গাটা? ওর জাতীয় জিনিসটা কি? হ্যাঁ স্যার। এটা আরো ভালো করে বুঝবি যদি তোরা সাহিত্যের রূপরীতি পড়িস, ঠিক আছে? তো সেখানে সব ভাগগুলো দেওয়া আছে, আখ্যান কাব্য কি, মহাকাব্য কি, ওর কি। তোর জাতীয় কাব্যের নাম হচ্ছে ব্রজাঙ্গনা কাব্য, আর এটার পূর্ব নাম কি বললাম? রাধার বিরহ। এরপরে আসছে পত্রকাব্য। পত্রকাব্য হিসাবে আমরা পাচ্ছি কাকে? বীরাঙ্গনা কাব্যকে আমরা পাচ্ছি। পত্রকাব্য মানে তোরা সকলেই জানিস, এগুলাও এক এক ধরনের এক একটা কবিতা, যেখানে কবিতা আকারে চিঠির মতো করে বক্তব্য প্রকাশ করা হয়। মানে একটা বক্তব্য, যেমন নীলধ্বজের প্রতি জনা তো সবাই পড়েছিস, পড়েছিস তো রে? পড়ছিস তো? হ্যাঁ হ্যাঁ বলছি। স্যার। সেখানে জনা কি করছে? হ্যাঁ স্যার। জনা কি করছে? জনা তার যে স্বামী নীলধ্বজ তাকে পত্র পাঠাচ্ছে, তাহলে পত্রের মাধ্যমে জনার যে বক্তব্যটা সেটা সে পরিবেশন করছে, কাকে পাঠাচ্ছে? নীলধ্বজকে পাঠাচ্ছে। তো এই যে পত্রের মাধ্যমে যে একটা বক্তব্য প্রকাশ করা, হ্যাঁ, সেটা কিন্তু কবিতা হবে, হ্যাঁ। তো সেটাই হচ্ছে কি পত্রকাব্য। অর্থাৎ পত্রকাব্য হলো এমন এক ধরনের কবিতা যেখানে কবিতা আকারে বা চিঠির মতো করে বক্তব্যগুলোকে প্রকাশ করা হয়। বোঝা গেল জায়গাটা? আবার যদি বলিস যে তাহলে এখানে কি ঘটে, এখানেও একটা ব্যক্তি থাকে, যেমন জোনা। আসলে জোনা তো আর লিখছে না। জোনা কি লিখছে? বল, জোনা কি লিখছে? এই যে নীলধ্বজের প্রতি না। এই জোনা কি পত্রটা লিখছে? না। না। লিখছে কে? কবি। পত্রটা তো লিখছে কবি। আরে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, যদি তোরা অরিজিনাল দেখিস তাহলে শকুন্তলা এমন একজন ব্যক্তি ছিল যে তার স্বামীর উপরে কখনোই যায়নি, কখনোই যায়নি। তাকে গান্ধর্ব মতে বিয়ে করেছিল যখন সে বনে থাকতো। বনে একবার আমাদের দুষ্যন্ত আখেট করতে এসেছিল, তখন তাকে দেখে মুগ্ধ হয়ে গেছে। তারপরে তাকে বিয়ে করে, হ্যাঁ, মানে সমাজের বিরুদ্ধে গিয়ে, যেটা গান্ধর্ব মত বলা হয় আলাদাভাবে, তো বিয়ে করার পরে সে রাজ্যে ফিরে চলে আসছে এবং শকুন্তলাকে এটা আশ্বাস দিচ্ছে যে আমি তোমাকে আবার নিতে আসবো। কিন্তু শকুন্তলা কি পরবর্তী সময়ে ওর কাছে গেছিল? ওকে কি রাগ দেখিয়েছিল? দেখায়নি। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এখানে এই যে প্রত্যেকটা নারী, নীলধ্বজ বল, শকুন্তলা বল, কৈকেয়ী বল, প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা বীর নারী হিসেবে দেখিয়েছে, যে এরা চুপ থাকতে পারে না। দুষ্যন্তের প্রতি শকুন্তলার যে শকুন্তলা, মানে অভিজ্ঞানম শকুন্তলা, কালিদাসের যে শকুন্তলা, ওই মানুষটা যখন প্রেম থেকে ছেঁকা খাচ্ছে তখন সে একটা হোটেলে গিয়ে ভাত খেয়ে চুপচাপ দিয়ে ঘুমিয়ে দিতে পারে ডিপ্রেশনে, কিন্তু কখনোই কোনো মুখ খুলবে না যে তুমি এরকম করলে আমার জীবনটাকে। তো
তোমার এটা উচিত হয়নি। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের শকুন্তলার ক্যারেক্টারটা আলাদা, ডাইরেক্ট ঝড় তুলতে পারে। সে তুমি যাই করো, তুমি অন্যায় করেছো, তোমার বিরুদ্ধে গিয়ে কথা বলবো আমি। সেটা কিসের মাধ্যমে? পত্রের মাধ্যমে। সেটাই হচ্ছে পত্রকাব্য। বুঝতে পারছিস? অর্থাৎ পত্রের মাধ্যমে যদি কোনো বিষয় পরিবেশন করা হয় কবিতা আকারে, তখন সেটা কি হয়? তখন সেটা কি হয়? পত্রকাব্য। বুঝতে পারলি জায়গাটা? বোঝা গেল? হ্যাঁ তো সেটা হচ্ছে বীরাঙ্গনা কাব্য। এরপরে হচ্ছে সনেট জাতীয় রচনা। হ্যাঁ, বীরাঙ্গনা কাব্যটা 1862-তে। এবার হচ্ছে সনেট, সেটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। দেখ, চতুর্দশপদী কবিতাবলী প্রকাশ হচ্ছে কততে? 1866-তে। হুম। সনেট কি? সনেট জানিস কি? হুম? সনেট কাকে? হ্যাঁ তাই জানি। এই সনেট কবিতা ওদের সাথে আর কি? চতুর্দশপদী বলা হয়। হ্যাঁ, সনেটকে বলা হয় চতুর্দশপদী। মানে এর 14টা লাইন থাকবে। মানে এই রকম, দেখ ভালো করে তাকা, এই যে এইরকম কবিতার লাইন হয় তো, এরকম মোট 14টা লাইন থাকবে। আবার এইখানে যে এক একটা অক্ষর আছে, ঠিক আছে, এই অক্ষরগুলোও 14টা থাকবে। ঠিক আছে, এই অক্ষরগুলোও কিন্তু 14টা থাকবে। এই দিক দিয়ে যদি অক্ষরগুলো গুনিস তবুও 14টা পাবি। আর এই দিক দিয়ে যদি লাইনগুলো গুনিস তবুও কটা পাবি রে? 14টা বল। 14টা। একে চতুর্দশপদী বলা হয়। হ্যাঁ, অর্থাৎ 14 পংক্তির কবিতা যেগুলা, সেগুলা সাধারণত চতুর্দশপদী কবিতা বা সনেট জাতীয় কবিতা। তো এই সনেটে কি থাকে? এই সনেট জাতীয় রচনাগুলো কেমন হয়? এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে 14 লাইনে ওর সমস্ত কিছু অ্যাড করে দিয়েছে। 14 লাইনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 14টা অক্ষরে, এক একটা লাইনে 14টা অক্ষর থাকবে আর 14টা টোটাল লাইন থাকবে। এইটুকুর মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ব্যাখ্যা করা যায় রে? সত্যি করে বলতো, যায়? না না না। না, তাহলে কি হলো? একদম সীমিত একটা জায়গার মাধ্যমে সে বৃহত্তর একটা অনুভূতিকে প্রকাশ করে দিল। হ্যাঁ কি না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হ্যাঁ যে মূল জায়গাগুলো, সেগুলোকে সে প্রকাশ করে দিল অনুভূতির মাধ্যমে, খুব সংক্ষেপ একটা জায়গার মাধ্যমে। তাহলে জিনিসটা কি হলো? যেখানে কবি খুব সীমিত পরিসরে গভীর কোনো ভাব বা অনুভূতি প্রকাশ করে, সেগুলাই কি রে? সেগুলাই হচ্ছে সনেট। এখানে কবি খুব সীমিত আকারের মাধ্যমে একটা গভীর ভাব বা অনুভূতিকে প্রকাশ করে, সেটা কি? সেটা হচ্ছে সনেট। ক্লিয়ার জায়গাটা? বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এটা হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি। হ্যাঁ, এখানে মোট 102টা সনেট আছে ওর। হ্যাঁ, ওটা 102টা সনেট আছে টোটাল। তা এইখান থেকে প্রশ্ন আসে যে মাইকেল মধুসূদন দত্ত মোট কটি সনেট রচনা করেছেন? কটা হবে? 102টা। 100। 102টো। ক্লিয়ার জায়গাটা? ওকে। এরপরে আসছে গদ্য কাব্য। হেক্টর বধ, প্রচন্ড করে এখানে ইয়েটা লেখা নেই, এটা হেক্টর বধের সালটা, এটা হবে 1871। হ্যাঁ, কত হবে? 1871। 71। বোঝা গেল? 71। ওদের প্রকাশকালটা হচ্ছে 1871। তো হেক্টর বধটা হচ্ছে অসম্পূর্ণ কাব্য, আর এটা পরীক্ষাতে সব থেকে বেশি আছে। এতগুলো এতগুলো দেখলি, এতগুলো দেখলি তো, কিন্তু সব থেকে প্রশ্ন বেশি দেই এইটা, হেক্টর বধটা কার লেখা? হেক্টর বধ কার লেখা রে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। এবং এটা কি ধরনের রচনা? এটা হচ্ছে অসম্পূর্ণ রচনা, এটা ও শেষ করেনি। হ্যাঁ, এটা শেষ করেছে অন্য একজন মানুষ, সম্ভবত ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। এই হেক্টর বধ যে কাব্যটা আছে, সেটা ভুবনচন্দ্র মুখোপাধ্যায় শেষ করেছে, মানে সম্পূর্ণ করেছে। আর এটা অসম্পূর্ণ রচনা, সে এটা শেষ করে যেতে পারেনি। ক্লিয়ার জায়গাটা? ওকে। গদ্য কাব্য জিনিসটা কি জানিস?
গদ্য কাব্য জিনিসটা কি জানিস? যেটা গল্পের, হুম? যেটা গদ্য সাহিত্য নয় নুনু, গদ্য কাব্য। হ্যাঁ, কাব্যটা কিন্তু মনে রাখবি, সাহিত্য বলিনি, গদ্য সাহিত্য নয়। বল, চেষ্টা কর, চেষ্টা কর বলার। খুবই সেটা কি হতে পারে? মানে গল্পের মাধ্যমে লেখা হয়। হুম, হবে। আর চেষ্টা কর, আর কেউ বলবি? দেখ, গদ্য কাব্য হচ্ছে কি বলতো, না, যেখানে গদ্যের মতো লেখা হলো, মানে দেখ লেখাটা থাকবে গদ্যের মতো। কাব্য কি, কাব্য সাধারণত কবিতা তো, কি রে, অনেকগুলো কবিতা মিলে তো একটা কাব্য হয়। অনেকগুলো কবিতা যখন এক জায়গাতে চলে আসে তখন তাকে কি বলা হয়? কাব্য বলা হয়। হ্যাঁ কি না? তখন তো তাকে কাব্য বলা হয়। তোরা যদি বলি একটা কাব্য, তাহলে ওই কাব্যের মধ্যে ভাবিস না যে আমি বিশাল বড় একটা গল্প পাবো, না, সেখানে ভাগ ভাগ করে কবিতাই থাকবে। ঠিক আছে? সেটা 12টা হতে পারে, 15টা হতে পারে। এই যেমন মেঘনাদ বধ, এ তিলোত্তমা সম্ভব কাব্য, এটাতে মোট 4টা স্বর্গ আছে, কিন্তু প্রত্যেকটাই যে 4টা স্বর্গ, প্রথম স্বর্গও পুরো কবিতা, দ্বিতীয় স্বর্গটাও পুরো কবিতা আকারে, তৃতীয় স্বর্গটাও কবিতা আকারে। ঠিক আছে? মেঘনাদ বধ কাব্য, এখানে যেমন 9টা স্বর্গ আছে। ঠিক আছে? সব সেম। ব্রজাঙ্গনা কাব্য, এখানে যেমন 18টা আছে। বীরাঙ্গনা কাব্য, এখানে যেমন 11টা পত্রিকা আছে বা পত্র আছে। চতুর্দশপদী কবিতা বলি, এখানে যেমন কটা, 102টা আছে। কিন্তু প্রত্যেকটায় কি আছে? কবিতা আছে তো, হ্যাঁ কি না? সাজানো আছে কবিতাগুলো, সেগুলাই তো কাব্য বা কাব্য। তো এই যে গদ্য কাব্য, গদ্য মানে কি, যেখানে কোনো রকম কোনো কি একটা লাইনের সাথে আর একটা লাইন থাকবে না, যেখানে কোনো আবেগ থাকবে না। তাই তো, এখানে কি আবেগ থাকে? গদ্যের মধ্যে কি আবেগ থাকে? থাকে? থাকে না। গদ্যের মধ্যে কি কোনো ছন্দ থাকে? তুই একটা গল্প পড়তে যাবি, সেখানে কি ছন্দ না। থাকে? লক্ষ্য করেছিস একটা গল্পের মধ্যে কি ছন্দ থাকে? না, না, না। ছন্দের মিল থাকে কি না স্যার। গল্পের মধ্যে? তো কখনোই থাকে না। তাহলে তাহলে গদ্য কাব্য কি করে হচ্ছে? ভালো করে মনে রাখবি যে যে এই সকল কাব্যগুলো গদ্যের মতো লেখা হলেও তার মধ্যে থাকে কাব্যের একটা ভাব। কি থাকে? একটা ভাব থাকে। একটা ছন্দ, রস, চিত্রকল্প ও সৌন্দর্য। এই যে ভাব, ভাবটা মনে রাখবি, বারবার বলছি ভাব। এমন একটা ভাব মানে উপস্থিত হবে ওটা পড়ে, যেমন তোর মনে হবে আমি একটা কবিতা পড়লাম। একটা কবিতা পড়ার পরে কি হয়? একটা আবেগ আসে, একটা অনুভূতি আসে, হ্যাঁ কি না রে? একটা রস সৃষ্টি হয় মনের মধ্যে, একটা ফিলিংস অন্যরকম যায়, একটা ফিলিংসের ব্যাপার আসে। কিন্তু গদ্যের মধ্যে পড়ে নিয়ে তুই সেই রকম যে একটা আবেগের দুনিয়াতে ভেসে চলে যাবি, একটা ছোট লাইনের মধ্যে বিশাল বড় একটা অনুভূতি লুকিয়ে আছে, সেরকম কিন্তু নয়। গদ্যের মধ্যে কখনো অনুভূতি থাকে না। গদ্যের মধ্যে সবসময় যুক্তি থাকে, কিন্তু কবিতার মধ্যে কোনো যুক্তি থাকে না। কিন্তু এই যে গদ্য কাব্য যেগুলো হয়, সেগুলো পড়ার সময় এমন একটা ভাব উৎপন্ন হবে তোর, তোর মনে হবে যেন আমি একটা কবিতা বললাম। অর্থাৎ কি, না এই গদ্য কাব্যের মধ্যে ছন্দ থাকে না, কিন্তু ভাষার যে মানে ভাষাটা এমন ভাবে থাকে, তোর মনে হবে যে এই ভাষাটার মধ্যে কোথাও না কোথাও একটা ছন্দময়তা কাজ করছে, তোকে ছন্দের মতোই লাগবে। এর মধ্যে কোনো অন্তমিল থাকে না। মানে এই যে একটা লাইন, একটা কবিতার লাইন দিলাম, এখানে করে আর এখানে ঘরে, তাহলে করে আর ঘরে রে রে মিল খেলো, তাই তো রে, রে রে মিল খেলো। এটা কি? এটা কি? অন্তমিল। এবারে যদি বলি এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, মমতা দিদির কবিতা রে, তাহলে দেখ এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, মিল খাচ্ছে, তাহলে অন্তমিল নাই। কিন্তু ধর এখানে করে আর এখানে ঘরে,
নর্মাল অন্তমিল খাচ্ছে, নর্মাল কবিতার লাইন বললাম, শেষে যদি মিল থাকে সেটা হচ্ছে অন্তমিল। তো গদ্যের মধ্যে তো সেই অন্তমিলের জায়গাটা থাকে না, তাহলে অন্তমিল থাকবে না এখানে, কিন্তু শব্দের সুর এবং সঙ্গীত ধর্মিতা কিন্তু বজায় থাকবে। তো এমন সুন্দর, এত সুন্দরভাবে শব্দগুলো সাজানো গোছানো থাকবে, এত সুন্দরভাবে জায়গাটা তুই পড়বি, যেমন তোর একটা অনুভূতি হবে যে আমি একটা কবিতা পড়তেছি। বুঝতে পারছিস? তো সেই ধরনের কাব্যগুলাকে কি বলা হয়? কি বলা হয়? গদ্য। গদ্য। দেখ, আমি যদি বলি যে সমুদ্রের ঢেউয়ের মতোই মানুষের হৃদয়েও উঠে আসে আলো আঁধারের খেলা। নর্মাল দেখ, এটা একটা লাইন, এটা একটা গদ্যের লাইন, যে সমুদ্রের ঢেউয়ের মতোই মানুষের হৃদয়েও উঠে আসে আলো আঁধারের খেলা। আচ্ছা সত্যি করে বলতো, এর মধ্যে একটা ফিলিংস আছে? তোরা যদি ভালো করে অনুভব করি যে সমুদ্রের ঢেউয়ের মতোই মানুষের হৃদয়েও উঠে আসে আলো আঁধারের খেলা, এই যে যেগুলো এই যে সাদৃশ্যবাচক শব্দ, এই যে তুলনা, যেগুলো পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি বা অন্যান্য যে তুলনামূলক যে জায়গাগুলো, সেগুলো ম্যাক্সিমামটা কবিতার ক্ষেত্রেই তোরা লক্ষ্য করবি, ম্যাক্সিমাম। শিকার কবিতা পড়েছিস, মচকা ফুলের পাপড়ির মতো লাল, হ্যাঁ স্যার। এই তো। তো সেই জায়গাগুলো, স্যার। সেটা হচ্ছে গদ্য, গদ্য কাব্য, ঠিক আছে? তো সেটা হচ্ছে হেক্টর বোধ। এবারে দেখ গীতি কবিতা, এটা গীতের আকারে, হ্যাঁ, এটা হচ্ছে আত্মবিলাপ, 1862। হুম, এটা হচ্ছে বাংলা ভাষায় লেখা প্রথম সনেট, মনে রাখবে। আর একটা হচ্ছে বঙ্গভূমির প্রতি, 1862। এই দুটো, ওকে? তো এইগুলো হচ্ছে তার সাধারণত রচনা। বল, এই রচনাগুলো বোঝা গেল কোন কোন জিনিসগুলো কি কি, কোথায় কি সব আছে, বুঝতে পেরেছি জায়গাটা? হ্যাঁ স্যার। এই জায়গাতে কারো কোনো অসুবিধা আছে রে? বল, এখানে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার। না স্যার। অসুবিধা তো থাকেনি, প্রশ্নগুলো উত্তর দিতে পারিনি, এই হচ্ছে ব্যাপার। এবারে আমরা গভীরে চলে যাই। তিলোত্তমা সম্ভব, এটা কাব্য কত সালে প্রকাশ হচ্ছে? 1860 স্যার। 1860। 1860 সালে প্রকাশ হচ্ছে। দেখ ভালো করে মনে রাখবি, এটাকে কি বললাম? আখ্যান কাব্য, হ্যাঁ। তাহলে ঘটনাটা কি হলো? বাংলা ভাষায় প্রথম পৌরাণিক আখ্যান কাব্য মধুসূদন দত্তের তিলোত্তমা সম্ভব কাব্য। তাহলে এই তিলোত্তমা সম্ভব কাব্যটা কি জাতীয়? আখ্যান কাব্য জাতীয়। ক্লিয়ার? আখ্যান কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্যের কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে? না, সংস্কৃত পুরাণ থেকে নেওয়া হয়েছে। এই কাব্যেই তিনি প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহারটা করেছেন। ঠিক আছে, বুঝতে পারলি জায়গাটা? এই কাব্যের প্রথম অমৃতাক্ষর ছন্দ কি, এটা জানার দরকার নেই, যখন এর পরের সেমিস্টারে ছন্দ অলঙ্কার পড়বি সেই জায়গাতে পড়বি, সনেট জাতীয় আর কি, হ্যাঁ। তো তিলোত্তমা সম্ভব কাব্যে প্রথম অমৃতাক্ষর ছন্দ। যদি পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় মাইকেল মধুসূদন দত্ত কোন কাব্যে প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেছেন, তাহলে কি হবে? তিলোত্তমা সম্ভব কাব্য। তিলোত্তমা সম্ভব কাব্য, ঠিক আছে। এই কাব্যটাতে মোট 4টে স্বর্গ রয়েছে। এই কাব্যটাতে মোট 4টে স্বর্গ রয়েছে। এই কাব্যটা উৎসর্গ করছে কাকে? যতীন্দ্রমোহন ঠাকুরকে। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোদের জন্য ইম্পর্টেন্ট, 2 নাম্বারের জন্য, হ্যাঁ। এখান থেকে যে কোনো দুটোকে পাট পাট করে তোদেরকে দিয়ে দিতে পারে। এইখানে যে 4টা স্বর্গ, সেই 4টা স্বর্গ এখানে অ্যাড করা নেই, হয়তো কোনো কারণবশত ভুলে গেছি, তো সেটা আমি পরে যখন পিপিটিটা দিব তখন অ্যাড করে দেবো। তবে মনে রাখিস, এখান থেকে একটা প্রশ্ন হয় যে এই কাব্যের প্রথম স্বর্গটার নাম কি এবং শেষ স্বর্গটার নাম কি। টোটাল তো 4টে স্বর্গ রে। তো প্রথম স্বর্গটার নাম হচ্ছে ধবল, প্রথম স্বর্গটার নাম হচ্ছে ধবল, আর শেষ যে স্বর্গটা আছে সেটা হচ্ছে বাসব বিজয়।
সেটা হচ্ছে বাসব বিজয়। তোদের লেখার দরকার নেই, আমি এখানে লিখছি নি, ছাড়। আমি এটা পরে এডিট করে আমি পাঠিয়ে দেবো, নাহলে নর্মাল টেক্সট আকারে ইয়ে করে দেবো। হ্যাঁ, তাহলে প্রথমটা কি বললাম? ভবন। আর শেষটা হচ্ছে বাসব বিজয়। আর মাঝে যেটা দুটো রইলো সেটা হচ্ছে ব্রহ্মপুরী তোরণ, আর একটা হচ্ছে সম্ভব। ঠিক আছে, তো চারটে মনে রাখার দরকার নেই, প্রথম এবং শেষটা একটু মনে রাখবি, চাইলে মনে রাখতে পারিস, অতটাও ইম্পর্টেন্ট কিন্তু নয়। হুম, উপরে যখন যাবি তখন আসবে। শুধু মনে রাখবি তিলোত্তমা সম্ভব এখানে আখ্যান কাব্য জাতীয়। এই কাব্যেই প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেছেন, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, 99.9% পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, মনে রাখবি সংস্কৃত পুরাণ এর যে কাহিনী, সেখান থেকে তিনি এই কাব্যটা রচনা করছেন এবং উৎসর্গ করছেন যতীন্দ্রমোহন ঠাকুরকে, এটা মনে রাখিস। হ্যাঁ, ক্লিয়ার জায়গাটা? আর একটা জায়গা ভুলে যাচ্ছি বলতে, ক্লিয়ার is এখানে দুটো ক্যারেক্টার আছে, একটা হচ্ছে সুন্দর, একটা হচ্ছে সুন্দর, আর একটা হচ্ছে উপসুন্দর। কি বললাম? সুন্দর আর সুন্দর আর সুন্দর। এই দুটো মনে রাখবি। যদি পরীক্ষাতে প্রশ্ন দেই সুন্দর ও উপসুন্দের কাহিনী কোন মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থে দেখা যায়? তিলোত্তমা সম্ভব কাব্য। ছোট্ট করে একটু বলি, মজা লাগবে শুনতে। দেখ, এই যে তিলোত্তমা, এ হচ্ছে একজন বিশাল রূপবতী একজন নারী, বিশাল বিশাল দেখতে। কতটা সুন্দর দেখতে তোরা আন্দাজ করতে পারবি তখন এই বাক্যটা শুনে দেখ। ব্রহ্মার কটা মাথা রে? চারটা। আমাদের কটা দিক আছে? 10টা। আর ব্রহ্মার মাথা কটা? চারটা। তো এই যে তিলক, এই তোদের আমি সেকেন্ড সেমে পড়িয়ে এসেছি না রে? হ্যাঁ স্যার, পড়িয়েছেন এটা। পড়িয়েছিলাম না? সেই স্যার। ইয়েটা ছিল স্বার্থপদাবলীর পদটা, হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে কাহিনীটা বিশ্লেষণ করেছিলাম ছবি দেখিয়ে দেখিয়ে। হ্যাঁ। আমার উমা সামান্য মেয়ে নয়। আমার উমা সামান্য মেয়ে নয়, ঠিক ওই পদটাই। তো এখন ঘটনাটা হচ্ছে এই তিলোত্তমা এত সুন্দর দেখতে যে এক অংশও যাতে, আমরা কি করি, আমরা যদি মনে কর একটা মেয়ে আমার পাশ দিয়ে চলে গেল, তাহলে তাকে দেখতে গিয়ে হয়তো আমার দেখতে দেখতে আমার চোখের আড়াল হয়ে গেল, তাহলে আমাকে ঘুরে তাকাতে হবে। কিন্তু ব্রহ্মা বলছে যাতে আমি এক মুহূর্তের জন্যও তাকে আমি অদেখা না হয়, সেই জন্য ব্রহ্মার চারদিকে চারটা মাথা তৈরি হয়ে গেছে। কাহিনী আছে এরকম। তাহলে তো ভাব কতটা সুন্দর দেখতে। আসলে এই সুন্দর উপসন্দ ছিল দুইজন বিশাল অসুর ভাই। দুজনেই ভাই ভাই, কিন্তু বিশাল অসুর ছিল। তো এরা একটা সময় গভীর তপস্যা করেছে, প্রচুর তপস্যা করেছে, মানে এদের ইচ্ছা ছিল যে অমর হওয়ার। তো এরা ব্রহ্মার কাছে যায়, বা ব্রহ্মা সন্তুষ্ট হয়ে আসে তপস্যাতে। তো এরা বর চাইছে যে আমাদেরকে এমন বর দিন যেমন আমাদেরকে কেউ হত্যা করতে না পারে, আমরা যেমন অমর হয়। তখন ব্রহ্মা বলছে দেখো বাবা, এরকম তো আর হবে না, এরকম তো আর করা যায়নি। তখন বলল যে এই যে বলছে এই যে যে দু ভাই আছে, এরা সুন্দর এবং উপসন্দ, এই দু ভাই কিন্তু প্রচুর ঘনিষ্ঠ, প্রচুর ভালো সম্পর্ক এদের মধ্যে, প্রচন্ড ভালো সম্পর্ক, কোনোদিন মারপিট নাই, ঝগড়া নাই, কিছু নাই, দুইজনেই অসুর। তো ব্রহ্মা বলছে দেখো, তোমাদেরকে কেউ হত্যা করতে পারবে না, তবে তোমাদের যদি তোমরা নিজেরা যদি ঝগড়া লাগো, তবেই কিন্তু তোমরা নিজেদের মধ্যে যদি ঝগড়ার কারণে যদি তোমাদের মৃত্যুবরণ ঘটে তাহলে ঘটতে পারে, কিন্তু অন্য কেউ এই ত্রিভুবনে নেই যে তোমাদেরকে হারিয়ে দেবে। তাহলে তখন একটা সময় এরা তো জানে যে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হবে না,
তাহলে আমাদের দুজনের মধ্যে মারামারি কাটাকাটি হয়ে আমাদের মৃত্যু হবে না। আর বর হচ্ছে ওটাই যে যদি ওরা মৃত্যুবরণ করে তাহলে ওদের দুজনের মধ্যেই কাটাকাটি করে মরতে হবে, ঝগড়া লেগে। তাই একটা সময় এলো যে ওরা দুজন প্রবল অত্যাচার শুরু করেছে। তখন ব্রহ্মা বিশ্বকর্মাকে বলছে যে তুমি এমন এক রমণীকে ইয়ে করো, মানে অপূর্ব সুন্দরী রমণী, মানে একটা রমণীকে তৈরি করতে বলেছিল যার নাম হচ্ছে তিলোত্তমা। এরপরে এরা যখন তিলোত্তমাকে দেখে তখন দুজনেই প্রবল আকৃষ্ট হয়, প্রবল আকৃষ্ট হয়, দুজনেই ইচ্ছা প্রকাশ করে পাওয়ার জন্য। ভাই সব কিছু দেওয়া নেওয়া হতে পারে, বউ দেওয়া নেওয়া হবে নি, ঠিক আছে, এটা জগতের নিয়ম। তো এরপরে দেখ, সুন্দর আর উপসুন্দর একজনকে কি শেয়ার করবে ভাই একটা বউকে? কখনোই না। তাহলে এ বলছে এ আমার, এ বলছে এ আমার। তাহলে আসলে দ্বন্দ্বটা কাদের সৃষ্টি হবে রে? মেয়েটার নাকি এই দুটো ভাইয়ের। এই দুটো ছেলে? ছেলের। তাহলে শেষে এদের দুজনের মধ্যে যুদ্ধ হলো এবং এরা দুজনেই কি হলো? পটল তুলল। তাহলে দেখ, মেয়েরা রাগ করিস না, পতনের কারণ কিন্তু মেয়েরা, আর উত্থানের কারণও কিন্তু মেয়েরা। বুঝতে পারলি? যদি প্রকৃত মেয়ে থাকে তাহলে এমন একটা জায়গায় উঠে যাবি কল্পনাও করতে পারবি না, আর যদি সেরকম মেয়ে থাকে তো এমন একটা জায়গায় নেমে যাবি ধারণাও করতে পারবি না। আর বিপরীত দিক দিয়েও যদি প্রকৃত ছেলে থাকে তো মেয়েটা এমন একটা জায়গায় উঠে যাবে সে ধারণাও করতে পারবে না। আর যদি প্রকৃত ছেলে না হয় তাহলে এমন একটা ডাউনে চলে যাবে যে সেও ধারণা করতে পারবে। তো বোথ সাইডের ক্ষেত্রেই কিন্তু এটা হয়। তো যাই হোক, আজ সূর্যকান্তের সেই জন্য এই লাইনটা ভালো ছিল সূর্যকান্তের জন্য, এটা সূর্যকান্তকে ডেডিকেট করলাম। তো বল, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে সবার? এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে দেখ, আমি স্পিডে পড়িয়ে দিচ্ছি, অনেকক্ষণ হলো। এরপরে আছে মেঘনাদ বধ কাব্য, এগুলোকে বেশি আমরা ইয়ে করবো নি। তো মহাকাব্যকে বা সাহিত্যিক মহাকাব্যকে আলংকারিক মহাকাব্য বলা হয়, এটা একটু ভালো করে মনে রাখিস। হ্যাঁ, তবে দুর্ভাগ্যবশত একটা পরীক্ষায় আমিই ভুল করে এসেছিলাম, তো এই ভুলটা দ্বিতীয়বার আমার আর হবে নি। তোরা যেমন ভুল না করিস। হ্যাঁ, সাহিত্য মহাকাব্যের অপর নাম হচ্ছে আলংকারিক মহাকাব্য। তো এই যে মেঘনাদ বধ কাব্য, এটা হচ্ছে মহাকাব্য, সাহিত্যিক মহাকাব্য, এবং এই মধুসূদন দত্তই বাংলা সাহিত্যের বুকে প্রথম সার্থক সাহিত্যিক মহাকাব্যের স্রষ্টা। আর এই যে মেঘনাদ বধ কাব্যটা, এই মেঘনাদ বধ কাব্যটাই হচ্ছে শ্রেষ্ঠ কাব্য মাইকেল মধুসূদন দত্তের। রঙ্গলালের যেমন পদ্মিনী উপাখ্যান, ঠিক সেই রকম মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কাব্য হচ্ছে কোনটা? মেঘনাদ বধ কাব্য। এটা প্রকাশিত হয় 1861 সালে। এটাও অমৃতাকর ছন্দে লেখা। ভালো করে বুঝতে পারছিস তো? এটাও অমৃতাকর ছন্দেই লেখা। তাহলে প্রথম যদি বলা হয় তাহলে সেটা তিলোত্তমা ছন্দ। হ্যাঁ, আর যদি বলা হয় মেঘনাদ বধ কাব্য কোন ছন্দে লেখা, তাহলে সেটা অমৃতাকর ছন্দে লেখা। তো মনে রাখবি এর দুটো খণ্ড আছে, মেঘনাদ বধ কাব্যের মেঘনাদ বধ কাব্যের দুটো খণ্ডই 1861-তে প্রকাশ হয়। হ্যাঁ, পরীক্ষাতে যদি বলা হয় মেঘনাদ বধ কাব্যের মোট কটি খণ্ড, তাহলে দুটো খণ্ড। এর 9টা স্বর্গ। প্রথম স্বর্গের নাম অভিষেক এবং শেষ শব্দের নাম হচ্ছে স্বয়ংক্রিয়া। তো তোরা সম্ভবত ক্লাস 10-এ অভিষেক নামক কবিতাটা পড়ে এসেছিস। হ্যাঁ স্যার। হুম? হ্যাঁ। কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী কি হেতু মত গতি তব আজি ভবনে, তোরা পড়ে এসেছিস সেখানে। তো ওটা, আর শেষ হচ্ছে স্বয়ংক্রিয়া। মাঝে আরো অনেকগুলো আছে, যেমন অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্বেগ, বধ, এরকম আছে বাকিগুলা। প্রেতপুরী বলেও একটা আছে তার। তো ওর তো 9টা মনে রাখার দরকার নেই, প্রথম আর শেষটা একটু মনে রাখিস, আসতে পারে পরীক্ষাতে। প্রথমটা হচ্ছে অভিষেক এবং শেষটা হচ্ছে স্বয়ংক্রিয়া। তো আমার এই দেওয়া নেই, এটা অ্যাড করে দেবো, আমি 9টাই অ্যাড করে দেবো এখানে। প্রচন্ড ইম্পর্ট্যান্ট হচ্ছে উৎসর্গ করছে দিগম্বর মিত্রকে। হ্যাঁ, ওইদিকে যেমন তিলোত্তমা সম্ভব কাকে রে? যতীন্দ্র মোহন ঠাকুরকে, তাই তো। আর মেঘনাদ বধ কাব্যটা দিগম্বর মিত্রকে উৎসর্গ করছেন
এটা হিন্দু পুরাণের কাহিনী অবলম্বনে তিনি এই কাব্যটা রচনা করছেন। মূল উপযোগ্য মানে মূল যে কাহিনীটা সেটা হচ্ছে রামায়ণ। এই যেমন অভিষেক বল, রাবণ বল, এগুলো কোথাকার ক্যারেক্টার? মেঘনাদ বল, এগুলো রামায়ণ হুম কোথাকার ক্যারেক্টার? রামায়ণ ক্যারেক্টার তো। তো এখানে তিনি রাবণকেই মহৎ হিসেবে দেখিয়েছেন এই জায়গাটাতে। রাবণকেই আসল হিরো করে দেখিয়েছেন, অনেক সমালোচক বলেছে। হুম। এই কাব্যটিকে বাংলা ভাষার মুকুটমণি বলে একজন ব্যক্তি মন্তব্য করছেন, যার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। ভালো করে এটা মনে রাখবি। আর এই কাব্যটা তিনি, দেখ, মূল রস হচ্ছে করুণ রস, কিন্তু লেখার চেষ্টা করেছিলেন বীর রসে, কিন্তু তিনি বীর রসে এটা লিখতে পারেননি। মানে লেখার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এটা করুণ রসে হয়ে গেছে। ঠিক আছে, করুণ রসে লেখা হয়ে গেছে। দেখ এখানে লেখাই উনি একটা জায়গাতে বলছেন, বলছে গাইবো মা বীর রসে ভাসি মহাগীত। ঠিক আছে, বলছে আমি বীর রসে আমি এই মহাকাব্যটা রচনা করব, কিন্তু শেষ পর্যন্ত সেটা করুণ রসে ট্রান্সফার হয়ে গেছে। তো মেন জায়গা হচ্ছে এটা অমৃতাক্ষর ছন্দে লেখা, এটা তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এবং এটা মহাকাব্য অর্থাৎ সাহিত্যিক মহাকাব্য। সাহিত্যিক মহাকাব্যের অপর নাম হচ্ছে আলংকারিক মহাকাব্য। 9টা স্বর্গ আছে মেঘনাদ বধ কাব্যের। মেঘনাদ বধ কাব্যের 2টা খণ্ড, এগুলো মনে রাখবি। 1861-তে 2টা খণ্ড প্রকাশিত হচ্ছে, দিগম্বর মিত্রকে সে উৎসর্গ করছে। ব্যাস এইটুকু জায়গা মনে রাখলেই যথেষ্ট। হ্যাঁ, আর রামায়ণ থেকে তিনি এই কাহিনী সংগ্রহ করেছেন আর কি। মূল উপজীব্য হচ্ছে রামায়ণ, হিন্দু পুরাণের কাহিনী অবলম্বনে তিনি এই কাব্যটা রচনা করেছেন। অত ইম্পর্টেন্ট নয় এটা। মেন হচ্ছে 9টা স্বর্গ, 2টা খণ্ড, শ্রেষ্ঠ মহাকাব্য, আর অমৃতাক্ষর ছন্দে লেখা, আর দিগম্বর মিত্রকে উৎসর্গ করছে। বাস এইটুকু করলেই হবে। রসটা একটু মনে রাখবি। যদি বলা হয় যে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য কোন রসে লিখতে চেয়েছিলেন, তবে বীর রস। আর যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে মেঘনাদ বধ কাব্যের মূল রস কি, তখন হবে করুণ রস। আর লিখতে চেয়েছিল বীর রস, কিন্তু হয়ে গেছে করুণ রস। ক্লিয়ার জায়গাটা? জায়গাটা ক্লিয়ার রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বিরক্ত লাগছে নাকি? স্টপ করে দেবো। দেখ আর একটু বাকি আছে। বল কি করবি রে? আর একটুই তো আছে। করাই দিন স্যার। এগুলা কিছু হলেই জাস্ট একটু একটু বুঝিয়ে দিচ্ছি। মেন জায়গা এইখানের মধ্যেই আছে, পিপিটিটা সেইভাবেই বানানো হয়ে আছে। শুধু পয়েন্টগুলো ডিসকাশনগুলো একটু শুনে নেয় আর কি। দেখ এটা ওর জাতীয় কাব্য। ওর জাতীয় কাব্য কি সেটা বললাম, ব্রজাঙ্গনা কাব্য। এটা ভালো করে মনে রাখবি। এর পূর্ব নাম হচ্ছে রাধার বিরহ। হুম। এটা বাংলা ভাষায় প্রথম ওর জাতীয় কাব্য হচ্ছে এটাই। আর কাব্যটি মাইকেল মধুসূদন দত্ত, এটা ওটা হবে নি। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত সহপাঠী ভূদেব মুখোপাধ্যায়ের অনুরোধে রচনা করেছিলেন বা লিখেছিলেন। তো এইটা ইম্পর্টেন্ট যে মাইকেল মধুসূদন দত্ত ব্রজাঙ্গনা কাব্যটি কার অনুরোধে লিখেছিলেন, সেটা হবে ভূদেব মুখোপাধ্যায়ের অনুরোধে তিনি লিখছেন। এটা ওর জাতীয় রচনা, প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং পূর্বরাম হচ্ছে রাধার বিরহ। এবং এটাতে মোট 18টা স্বর্গ কিন্তু রয়েছে। আর এর বাইরে এর কিছু মনে রাখার দরকার নেই, পরীক্ষাতে আসো নি এর বাইরে। আর ওর জাতীয় জিনিসটা কি তোদেরকে বললাম। দেখ এখানে লেখাও আছে, এর অর্থ হচ্ছে গান। আর এই দেখ এই ধরনের কবিতায় কবির এক নিজস্ব ভাবনার জগৎ থাকে। ঠিক আছে, অর্থাৎ যে মহৎ ভাবনাটা সেটাই এখানে প্রকাশিত হয়। বীরাঙ্গনা কাব্য, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা কাকে উৎসর্গ করে। এটা পরীক্ষাতে প্রচুর আসে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করে। প্রকাশকাল হচ্ছে 1862-তে। এ বেটা 21টা স্বর্গ লেখার চেষ্টা করেছিল। হুম, অভিদের হিরোইডসকে অবলম্বন করে, কিন্তু সে লিখতে পেরেছে মোট 11টি। তাহলে বীরাঙ্গনা কাব্যে মোট কটা পত্র আছে বা কটা স্বর্গে বিভক্ত, সেটা হবে 11টা। প্রথমটা হচ্ছে দুষ্যন্তের প্রতি শকুন্তলা, এবং শেষটা হচ্ছে নীলধ্বজের প্রতি জনা। এই প্রত্যেকটি নারীকেই এখানে যে এই যে শকুন্তলা আর এখানে জনা, যারা যারা আরও আছে, যেমন লক্ষণের প্রতি শূর্পণখা, সোমের প্রতি তারা, হ্যাঁ, প্রত্যেকটা যে নারী ক্যারেক্টার আছে, প্রত্যেকটা নারী ক্যারেক্টারকে বীর সত্তা দিয়ে তৈরি করেছেন মাইকেল মধুসূদন দত্ত এই কাব্যে। হ্যাঁ, এখানে গান্ধী মতো নয় যে এক চড় মারলে মুড়ি খেয়ে ঘুমাবো, সেরকম নয়। এরা উত্তরে কথা বলতে জানে, এরা চুপ থাকতে পারে না, এরা প্রতিবাদ করতে জানে। এগুলো সব প্রত্যেকটাই প্রতিবাদী নারী। ঠিক আছে, এখানে যেমন এই দুষ্যন্তের প্রতি শকুন্তলা কাব্যটাতেও তোরা দেখবি যে একে যখন
বলছিল যে আমাকে এই রাজা যখন করেছিল, তাকে কথা দিয়েছিল যে আসবো, কিন্তু আসেনি। তখন সে পত্র লিখছে, বিদ্রোহ জানাচ্ছে। নীলধ্বজের প্রতি জনা যদি পত্রিকায় দেখিস, তাহলে জনার পুত্র যে প্রবীর, তাকে হত্যা করছে। কে রে? কে হত্যা করে? পুত্র। হ্যাঁ, তাই তো। কারণ অশ্বমেধ যজ্ঞ হচ্ছে, অশ্বমেধ যজ্ঞ এরা করতেছে। তো অশ্বমেধ যজ্ঞ হচ্ছিল ওদের পাণ্ডবদের। তো অশ্বমেধ যজ্ঞ মানে হচ্ছে একটা অশ্ব ঘোড়াকে নিয়ে করা হবে, এবং যজ্ঞ করার পর সেই সাদা ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে। সেই সাদা ঘোড়াটা যে যে রাজ্যে পার হবে সেই রাজ্যটা ওদের হয়ে যাবে আর কি, এরকম একটা কাহিনী আছে সম্ভবত। তো প্রবীর এবং নিয়ম ছিল যে এই অশ্বটাকে যে আটকাবে তাকে হত্যা করা হবে নিয়ম অনুযায়ী। তো প্রবীর আটকে ছিল সেই অশ্বটাকে, তো অর্জুন ওকে বাধ্যতা হয়ে বা নিয়ম অনুসারে তাকে হত্যা করেছিল আর কি। তো সেখানে একটা সময় দেখা যাচ্ছে যে এই যে নীলধ্বজ, তাহলে নীলধ্বজের কি করা উচিত? যে ওর পুত্রকে হত্যা করেছে তার সাথে যুদ্ধ করা উচিত, কিন্তু নীলধ্বজ সেটা না করে ওকেই বেটা, মানে কি বলবো, পরম বন্ধুর আসনে বসিয়ে ওর কানে মিষ্টি মিষ্টি কথা বলছে। তো জনা বলছে, বলছে হ্যাঁ, বলছে যে তোমার শত্রু, বলছে তাকেই তুমি বন্ধু ভেবে ভগবান জ্ঞানে পূজা করছো, বলছে এটাই কি সাজে? হ্যাঁ, এটাই কি তোমার ক্ষত্র ধর্ম? এটাই কি তোমার ক্ষত্রিয় ধর্ম? বলছে লোক যদি শুনে এই কথাটা, তাহলে লোকেরা কি বলবে? এই ক্ষত্রিয় সমাজ কি বলবে? তারপরে শেষে বিদ্রোহ ঘোষণা করলেও শেষের যে লাইনটা, সেটা ভয়ঙ্কর লাইন। নীলধ্বজ সে বলছে যাও, বলছে তুমি ওর সাথে যাও, ওর রাজ্যে যাও, অর্জুনের রাজ্যে। কিন্তু শেষে জনা বলতেছে, বলছে রাজা, বলছে তুমি যখন এখানে ফিরে আসবে এবং ফিরে এসে যখন জনা 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 বলে চিৎকার করবে, ডাকবে আমাকে, তখন বলছে সেই জনার প্রতিধ্বনিয়েই তুমি জনা জনা শুনতে পাবে, কিন্তু তুমি আর আমাকে পাবে না। মানে একটা ঘর, এখানে রাজা আসবে এবং তার প্রিয় মানুষটাকে ডাকবে, জনা জনা বলে ডাকবে, কিন্তু জনা এখানে নাই। উত্তর দেবে এই দেওয়ালগুলো, প্রতিধ্বনি হয়ে ওর কানেই ওই শব্দটাই ফিরে যাবে। বলছে আমি কিন্তু থাকবো না, কারণ ও পুত্র শোকে নিজের কি করবে, আত্মবিসর্জন দেবে। তো সেখানে বিভিন্ন ধরনের ব্যাপার আছে। এটা হচ্ছে জনা। তো এটা মনে রাখিস যে অভিদের, এটা অ হয়ে গেছে, এটা অভিদের হবে। অভিদের দ্য হিরোইডস, এপিস্টেল অফ দ্য হিরোইডস। এপিস্টেলস এর শব্দের অর্থই হচ্ছে চিঠি। হ্যাঁ, এপিস্টেল শব্দের অর্থই হচ্ছে চিঠি। তো এপিস্টেলস অফ দ্য হিরোইডস বা দ্য হিরোইডস, এই জায়গা থেকে তিনি লেখেন। হ্যাঁ, দেখ এখানে ভালো করে দেখ, হিরোইডস অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত কাব্যটি লেখেন। পরীক্ষাতে যদি প্রশ্ন হয় যে মাইকেল মধুসূদন দত্ত কোথা থেকে এই বীরাঙ্গনা কাব্যটি লেখেন, তখন তোরা লিখবি যে ওভিদের এপিস্টেল অফ দ্য হিরোইডস বা দ্য হিরোইডস অবলম্বনে তিনি এই কাব্যটি রচনা করেছেন। তো এখানে অর মানে কি, এটা অথবা, অথবা ঠিক আছে, ওকে। এটা ওভিদের পত্র ছিল মোট 21টা এইখানে এপিস্টেল অফ দ্য হিরোইডসে। তো এইটাকে কেন্দ্র করেই সে 21টাই লিখতে চেয়েছিল, কিন্তু সে 21টা লিখতে পারেনি। সে মোট 11টা লিখেছিল, যার প্রথম হচ্ছে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, শেষ হচ্ছে নীলধ্বজের প্রতি জোনা। এটাও অমিতাক্ষর ছন্দেই লিখেছে এবং এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করেছে। এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। ওকে, এবারে দেখ চতুর্দশপদী কবিতা বলি, মনে রাখবি কোথায় লিখেছিল রে? ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে এগুলো লিখেছিল 1866-তে। এটা সনেট জাতীয় কাব্যগ্রন্থ। সনেট জাতীয়, সনেট কি সেটা বললাম। এটা হচ্ছে তার শেষ সম্পূর্ণ কাব্যগ্রন্থ, মানে সমাপ্ত কাব্যগ্রন্থ। শেষ মানে অসমাপ্ত লই, এটা সম্পূর্ণ কাব্যগ্রন্থ শেষ। তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে মাইকেল মধুসূদন দত্তের সম্পূর্ণ শেষ কাব্যগ্রন্থের নাম কি, সেটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। ঠিক আছে, দেখ এখানে লেখা আছে যে ফ্রান্সে থাকাকালীন বা ফ্রান্সের ভার্সাই নগরীতে থাকাকালীন পাশ্চাত্য সনেটের অর্থাৎ ইতালীয় কবি পেত্তাকীয় সনেটের আদর্শে তিনি এই সনেটগুলো রচনা করেছেন। তাহলে তিনি এই যে চতুর্দশপদী কবিতাগুলি, অর্থাৎ তিনি যে সনেটগুলি রচনা করেছেন, কাকে অনুসরণ করে? না, ইতালীয় কবি পেত্রাক। হ্যাঁ, পেত্রাককে অনুসরণ করে তিনি তার সনেটগুলো রচনা করেছেন। মোট সনেট সংখ্যা হচ্ছে 102টা।
ইম্পর্টেন্ট সনেটগুলো কোনটা, যেমন কাশিরাম দাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা সনেট, বঙ্গভাষা একটা সনেট, কপোতাক্ষ নদ একটা সনেট। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবি। তো এইগুলো না মনে রাখলেও অসুবিধা নেই, পরীক্ষাতে দেই না। মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রথম বাংলা নাটক, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। এটা ভালো করে মনে রাখবি, সেটা হচ্ছে কবি মাতৃভাষা, যেটা 1858 সালে তত্ত্বাবধানী পত্রিকায় প্রকাশিত হতো। তত্ত্বাবধানী পত্রিকা কে সম্পাদনা করেছিল, কার সম্পাদনায় প্রকাশিত এটা? তত্ত্ববোধিনী পত্রিকা কার সম্পাদনায় প্রকাশিত হয় দেখি বল। শোনা যাচ্ছে রে? বলি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বলি তত্ত্ববোধিনী পত্রিকা কার সম্পাদনায় প্রকাশিত হয়, কে সম্পাদনা করেছিল এটা? হুম, কে করছিল? অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত। গুড। তো হচ্ছে ব্যাপার। তো এই যে চতুর্দশপদী কবিতা উৎসর্গ করছে ভূদেব মুখোপাধ্যায়কে, অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? এই উৎসর্গটা অতটা ইম্পর্টেন্ট নয়। তবে মনে রাখবি এখান থেকে মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম বাংলা সনেট হচ্ছে কবি মাতৃভাষা, যেটা 1858 সালে তত্ত্বাবধানী পত্রিকায় প্রকাশিত হয়। ঠিক আছে? তো মূল বিষয়, এটার প্রকাশকাল মনে রাখবি, পরীক্ষাতে বারবার দেয়, 1866। এটা তার শেষ সম্পূর্ণ কাব্যগ্রন্থ, এবং কোথা থেকে তিনি এটা রচনা করছেন সেটা হচ্ছে কার আদর্শে বা ইতালীয় প্রাত্যাকীয় যে সনেট সেটাকে অনুসরণ করে তিনি এটা লিখছেন বা করছেন। কোথায় বসে না, কোথায় থাকাকালীন? ফ্রান্সের ভার্সাই নগরীতে থাকাকালীন। ঠিক আছে? আর এইটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট, এটা একটু ভালো করে মনে রাখবি। সেটা হচ্ছে 102টো সনেট আছে মোট। তিনি মোট 102টো সনেট রচনা করেছেন। হ্যাঁ, এখান থেকে এইটুকু মনে রাখলেই যথেষ্ট। হেক্টর বধ, হেক্টর বধটা হচ্ছে দেখ তার অসমাপ্ত একটা রচনা, 1871। এটা কি জাতীয় রচনা রে? এটা কি জাতীয় রচনা বল? তোকে বললাম যে অসম্পূর্ণ। অসম্পূর্ণ অবশ্যই, গদ্য কিন্তু কাব্য। জাতীয় যদি বলা হয় এটা হচ্ছে গদ্য কাব্য জাতীয় রচনা। ঠিক আছে? এটা হচ্ছে তার অসমাপ্ত। এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এই কারণে পরীক্ষাতে দেবে মাইকেল মধুসূদন দত্তের অসমাপ্ত কাব্যটির নাম লেখো। হ্যাঁ, তো কি হবে তখন? হেক্টর বধ। হেক্টর বধ প্রকাশিত হয়। আর এটা সমাপ্তি করেন, অর্থাৎ এই কাব্যটা সমাপ্ত করেন ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। তখনই বলেছিলাম যে এই যে হেক্টর বধ যে কাব্যটা, এটা সমাপ্ত করছেন ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। ঠিক আছে? আর এটা কাকে অনুসরণ করে লিখেছেন এটা আরো বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবি। যে গ্রিকের অন্ধকবি হোমারের যে ইলিয়ড, আমি তোদেরকে একটু আগেই বললাম দুটো নাম, চারটে মহাকাব্য, একটা রামায়ণ, মহাভারত, ইলিয়াড আর ওডিসি। তো এই যে ইলিয়াড যেটা আছে, ইলিয়াড মহাকাব্যের কাহিনী নিয়ে তিনি এই কাব্য রচনা করেছেন। ঠিক আছে? তাহলে এইটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার আসে, 99% আসে, যে মাইকেল মধুসূদন দত্ত হেক্টর বধ যে কাব্যটি, সেটি কোন কাহিনী অনুসরণ করে লিখেছেন, কোন কাহিনী অবলম্বনে তিনি লিখেছেন? তখন হবে যে হোমারের ইলিয়াড মহাকাব্যের কাহিনী অবলম্বনে তিনি রচনা করেছেন। ক্লিয়ার হয়েছে জায়গাটা? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ একটা স্যার। জিনিস মনে রাখবি, ওই যে প্রথমেই বললাম আত্মবিলাপ, যেটা আত্মবিলাপ, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গীতি কবিতা। সার্থক গীতি কবিতা। ঠিক আছে? এটা ভালো করে একটু মনে রাখবি, তবে অতটাও ইম্পর্টেন্ট নয় এটা, কারণ আরো গীতি কবিতা আছে, কিন্তু এর যে বৈশিষ্ট্য সেটা দেখে বলা হয় যে বাংলা সাহিত্যের প্রথম গীতি কবিতা হচ্ছে আত্মবিলাপ, মাইকেল মধুসূদন দত্তের। ঠিক আছে? তখন কি তাহলে ভুল বললাম একটা জিনিস? হ্যাঁ, এইটা তখন ভুল করে আমি একে সনেট বলে ফেলেছিলাম না রে? প্রথমে আলোচনা একদম শুরুর দিকটাতে আত্মবিলাপটাকে সনেট বলে ফেলেছিলাম, না এটা সনেট নয়। ঠিক আছে? এটা হচ্ছে গীতি কবিতা আত্মবিলাপটা। হ্যাঁ, আর সনেটটা হচ্ছে এটা কবি মাতৃভাষা। এই দেখ এই জায়গাটাতে ভালো করে দেখ, এখানে বলেছিলাম না, এই যে এখানে, এখানটাতে বলেছিলাম না সনেট,
এই জায়গাটাতে আলোচনা করার সময় এটা কিন্তু হ্যাঁ সনেট না, এটা হচ্ছে গীতি কবিতা, এখানে পয়েন্ট করাই আছে। হুম, এটা হচ্ছে গীতি কবিতা, হ্যাঁ, এটা সনেট না। আর বাংলা ভাষায় প্রথম যে সনেটটা সেটা হচ্ছে কবি মাতৃভাষা, হ্যাঁ, এটা একটু ইয়ে করে ক্লিয়ার জায়গাটা। বল কিছু বাকি কোনো কোথাও কোনো জায়গাতে অসুবিধা, পিডিএফ এর মধ্যে কোনো জায়গাতে অসুবিধা হয়েছে, না স্যার। অসুবিধা আছে কারো? এই পরীক্ষার পরে তোরা মিলিয়ে নিবি, এই পিডিএফ এর বাইরে যদি ওই 2 নাম্বারের প্রশ্ন একটা বাদ যায় তো আমাকে বলিস, তো এটাও যদি বাদ যায় তাহলে আমাকে বলিস। এর বাইরে প্রশ্ন সাধারণত হয়। এরপরে মনে কর তোদেরকে এই যে 5 নাম্বারের যে আমি পয়েন্টগুলো লেখাচ্ছি, 5 নাম্বার বল 10 নাম্বার যেগুলো আমি তোদেরকে দিচ্ছি, সেখান থেকে হয়তো যদি বলা হয় কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান, তাহলে তোদেরকে 2 নাম্বার যদি দেয় তাহলে ছোট করে লিখতে হবে। মহাকাব্যের ধারায় মাইকেল মধুসূদন দত্ত, এটা 10 নাম্বারের দেবে যদি দেই, তো সেটা আমি তোদের নোট পাঠাবো। কারণ দুটোই নোটস দিতে হবে এখান থেকে তোদেরকে দুটো নোট মুখস্থ করতে হবে। একটা হবে শুধু কাব্য জগতে মাইকেল মধুসূদন দত্ত, আর একটা হবে মহাকাব্যের ধারায় মাইকেল মধুসূদন দত্ত। এখানে দুটো নোটেই ইম্পর্টেন্ট হয়, তো সেই দুটো নোটেই দেওয়া হবে। মহাকাব্যের ধারায় আমি দেখি কালকে সকাল সকাল তোদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার জায়গাটা? এটা হলো মাইকেল মধুসূদন দত্ত, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এইটার কোনো জায়গা কিন্তু ছাড়িসনি। এটা থেকে যদি ছেড়েছিস তো বিপদে পড়ে যাবি।